সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ক্লাস দিতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা আধুনিক বিশ্বের ইতিহাস দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর পূর্বে ক্লাসে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো সমাজতান্ত্রিক বিপ্লবে দার্শনিকদের অবদান বিষয়ে। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটি বিপ্লবেই দার্শনিক ও বুদ্ধিজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অনুপ্রেরণা, তাদের লেখনী, তাদের সৃষ্টিশীল চিন্তা চেতনা যে কোনো বিপ্লবকে এগিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি বলশেভিক বিপ্লব তথা অক্টোবর বিপ্লব, এই বিপ্লবেও দার্শনিকদের অবদান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আজকে আমরা যেসব দার্শনিক বলশেভিক বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের নিয়ে কথা বলছি। প্রথমেই রয়েছে টমাস মোর। টমাস মোরের সময়কাল আমরা দেখতে পাচ্ছি 1478 থেকে 1535 খ্রিস্টাব্দ পর্যন্ত। মার্ক্সের পূর্বে কার্ল মার্ক্স, যাকে সমাজতন্ত্রের জনক বলা হয়, তার পূর্বে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার একটি ধারণা যিনি দেন তিনি হচ্ছেন এই টমাস মোর। তার জন্ম হচ্ছে 1478 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি, লন্ডনে জন্মগ্রহণ করেন। লন্ডনের বিখ্যাত বিদ্যালয় সেন্ট অ্যান্থনিতে লেখাপড়া শেষ করে অক্সফোর্ডে ভর্তি হন তিনি। এখানে তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্যে ব্যুৎপত্তি লাভ করেন। 1914 খ্রিস্টাব্দে লন্ডনের বিখ্যাত ল অ্যাসোসিয়েটস লিঙ্কস ইন ইউনিভার্সিটি থেকে আইন পাশ করে 1501 খ্রিস্টাব্দে আইন পেশায় নিযুক্ত হন। 1504 খ্রিস্টাব্দে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। 1513 খ্রিস্টাব্দ থেকে 18 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে তিনি হিস্ট্রি অফ কিং রিচার্ড থার্ড এই গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটি শেক্সপিয়রকে গভীরভাবে প্রভাবিত করে। এই গ্রন্থটিকে মনে করা হয় ইতিহাস তথ্যের উপর লেখা ইংরেজি ভাষার প্রথম শ্রেষ্ঠ গ্রন্থ। 1516 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইউটোপিয় রচনা করেন। এই গ্রন্থে মূলত তিনি একটা বৈষম্যহীন কাল্পনিক দ্বীপের বর্ণনা দেন। দুইজন ব্যক্তি ওই দ্বীপে বসবাস করত। এই দুইজন ব্যক্তিকে তিনি কাল্পনিকভাবে উপস্থাপন করেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কি রূপ হতে পারে এটা দেখানোর জন্য। ইংল্যান্ডের রাজা বনাম গির্জার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি অষ্টম হেনরিকে গির্জার প্রধান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এজন্য বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে 6 জুলাই 1535 খ্রিস্টাব্দে মুরের শিরচ্ছেদ করা হয়। তার একটা বিখ্যাত উক্তি ইতিহাসকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, দ্য কিংস গড সার্ভেন্ট বাট গড ফার্স্ট। এটা হচ্ছে তার বিখ্যাত উক্তি। যদিও তার সমাজতান্ত্রিক চিন্তা চেতনা তৎকালীন সময়ে আলোর মুখ দেখেনি, কিন্তু তার চিন্তার উপর ভিত্তি করে পরবর্তী সময় সমাজতান্ত্রিক মতবাদ পৃথিবীতে শক্তিশালী একটা ভূমিকা পালন করে। এরপরে আমরা যে ভদ্রলোককে দেখব তিনি হচ্ছেন ক্লড সেন্ট সাইমন। তার সময়কাল হচ্ছে 1730 থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেন্ট সাইমনকে রুশ সমাজতন্ত্রের দ্বিতীয় স্তরের প্রবক্তা বলা হয়। তিনি ছিলেন মূলত ফরাসি দার্শনিক। 1730 খ্রিস্টাব্দে প্যারিসে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না, এজন্য তাকে স্বশিক্ষায় শিক্ষিত বলা হয়। প্রথমে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন। সাইমন সম্পত্তির উত্তরাধিকার বিলুপ্তির পক্ষে ছিলেন, অর্থাৎ সমাজতন্ত্রের মূল যে ভিত্তি, অর্থাৎ ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ থাকবে না, এটার প্রথম ধারণাটাই কিন্তু আমরা
এই ক্লড সেন্ট সাইমনের লেখনী থেকে পেয়ে থাকি। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তির পক্ষে তিনি ছিলেন। অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক ধারণা ব্যাখ্যার জন্য তিনি 1802 সালে লেটার্স অফ জেনিভান টু হিজ কন্টেম্পোরারিজ রচনা করেন। 1807 সালে ওয়ার্ক অফ সায়েন্স ইন দ্য 19th সেঞ্চুরি রচনা করেন। 1813 খ্রিস্টাব্দে মেমোইন অন দ্য সায়েন্স অফ ম্যান, এই গ্রন্থগুলো তার জীবদ্দশায় সমাজতন্ত্রকে প্রভাবিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। 1825 খ্রিস্টাব্দে এই প্রতিভাবান দার্শনিকের মৃত্যু হয়। পরবর্তী সময়ে যে ভদ্রলোক সমাজতন্ত্রকে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন রবার্ট ওয়েন। রবার্ট ওয়েনের সময়কাল হচ্ছে 1771 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1771 খ্রিস্টাব্দে ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন লোহা শ্রমিকের পুত্র এবং নিজেও শ্রমিক ছিলেন। শ্রমিকের শ্রমমান ও পরিবেশ উন্নতির চেষ্টা তিনি করেন। 1813 খ্রিস্টাব্দে তিনি নিউ অফ থট অফ সোসাইটি এই গ্রন্থটি রচনা করেন। তার একটা বিখ্যাত উক্তি, এবং তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে, মানুষ তার চরিত্র নিজে নির্মাণ করে না, পরিবেশ দ্বারাই মানুষের চরিত্র নির্মিত হয়। সুতরাং সমাজ থেকে পাপ দূর করতে হলে ন্যায় ও কল্যাণ ভিত্তিক নিয়ম কানুনের উপর সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে, এই মতে তিনি বিশ্বাসী ছিলেন। 1858 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এই যে রবার্ট ওয়েন সহ যে দার্শনিকদের কথাগুলো আমরা বললাম, এদের সম্পর্কে তোমরা আরেকটু বিস্তারিত তথ্য যদি জানতে চাও তাহলে গুগলে সার্চ করে তাদের নামটা লিখলেই ডিটেলস তথ্যগুলো তোমরা পেতে পারো। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা খুব ছোট করে শুধু তথ্যগুলো দিয়ে যাচ্ছি। চার্লস ফুরিয়ারের সময়কাল হচ্ছে 1773 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1773 খ্রিস্টাব্দে 7 এপ্রিল ফ্রান্সের বিশান কননে জন্মগ্রহণ করেন। 1808 খ্রিস্টাব্দে তার প্রথম পুস্তক দ্য সোশ্যাল ডেস্টিনি অফ ম্যান প্রকাশিত হয়। 1829 খ্রিস্টাব্দে দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ল্ড প্রকাশিত হয়। 1835 খ্রিস্টাব্দে দ্য ফলস ডিভিশন অফ লেবার তিনি রচনা করেন। সামাজিক বিশৃঙ্খলাই দারিদ্র্যের মূল কারণ, এই মতের প্রবক্তা ছিলেন তিনি। 1837 খ্রিস্টাব্দের 10 অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন। এই পর্যায়ে আমরা দেখব পিয়েরে জোসেফ প্রুদো, যার ছবি তোমরা স্লাইডে দেখছ। প্রুদোর সময়কাল হচ্ছে 1809 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত। মূলত তিনি ছিলেন ফরাসি চিন্তাবিদ। ওনাকে বলা হয় নৈরাশ্যবাদের জনক। 1809 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিয়াসকনে জন্মগ্রহণ করেন তিনি। 1840 খ্রিস্টাব্দে হোয়াট ইজ প্রপার্টি এই পুস্তকটি রচনা করে তিনি ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছেন। মার্ক্সের সাথে প্রুদোর একটা মতবিরোধ ছিল, আর এই মতবিরোধের প্রেক্ষিতে 1846 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন সিস্টেম অফ ইকোনমিক্স রিয়াস কন্ট্রাডিকশন। এই গ্রন্থের মূল উপজীব্যই ছিল মার্ক্সের সমালোচনা করা। মার্ক্স যে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, প্রুদো এটা মারাত্মক রকম একজন সমালোচক ছিলেন। এ দার্শনিকের মৃত্যু হয় 1865 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব লুইস ব্লাঙ্কের সময়কাল হচ্ছে 1811 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফরাসি ইতিহাসবিদ ও সমাজ সংস্কারক ছিলেন তিনি। 1811 খ্রিস্টাব্দে স্পেনের মাদ্রিদে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাস্তববাদী সমাজতন্ত্রী। তিনি বিশ্বাস করতেন শ্রমিক শ্রেণী রাজনৈতিক ক্ষমতা অধিকার না করা পর্যন্ত তাদের ভাগ্যের উন্নতি সম্ভব নয়। মূলত এই মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। অর্থাৎ শ্রমিক শ্রেণী যতক্ষণ পর্যন্ত তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে সমাজতন্ত্র আসবে না, এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন।
সমাজতন্ত্রের ধারণা দিতে গিয়ে তিনি বলেছেন, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটিস অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। আমরা পরবর্তী সময় যখন কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল বিষয়টা নিয়ে কথা বলবো, ওখানেও ডাস ক্যাপিটাল তোমরা যদি দেখার সুযোগ হয় দেখবে, ওখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে কোটেশনটা, এটা ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটিস, অর্থাৎ একজন মানুষের যে পরিমাণ সামর্থ্য রয়েছে, অ্যান্ড টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস, অর্থাৎ তার প্রয়োজন এবং সামর্থ্যের যে ব্যাপারটা, এটাই হচ্ছে সমাজতন্ত্রের একেবারে ভিত্তিমূলের কথা। এবং এটা লুইস ব্লাঙ্ক তার সময়কালে দিয়ে গিয়েছিলেন। 1882 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর এই লুইস ব্লাঙ্কে মৃত্যু হয়। পরবর্তী সময় আমরা দেখব বুকানন, 1814 থেকে 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল। এই বুকাননকে বলা হয় নৈরাজ্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা। 1814 খ্রিস্টাব্দের মে মাসে রাশিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। 1836 খ্রিস্টাব্দে তিনি হ্যাগেলের জিমনেসিয়াল লেকচার্স রাশিয়ান ভাষায় অনুবাদ করেন। 1842 খ্রিস্টাব্দে দ্য রিয়াকশন ইন জার্মানি রচনা করেন তিনি। এই গ্রন্থটার মূল বক্তব্য ছিল ধ্বংসের মাধ্যমেই নতুন কিছুর সৃষ্টির উদ্ভব হয়। 1876 খ্রিস্টাব্দে তিনি 62 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা এই পর্যায়ে দেখব যাকে সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয়, সমাজতন্ত্রের জনক যাকে বলা হয়, সেই ভদ্রলোক কার্ল মার্কস। কার্ল মার্কসের সময়কাল হচ্ছে 1820 থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1818 খ্রিস্টাব্দের 5ই মে জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ট্রিয়ার শহরের এক দরিদ্র ইহুদি পরিবারে কার্ল মার্কস জন্মগ্রহণ করেন। পিতা হার্স্কেল আইন ব্যবসায়ী ছিলেন এবং তার মাতা হেনরিয়েট একজন আদর্শ রমণী ছিলেন। তিনি বিয়ে করেন বার্থা জুলি জেনিকে। মার্কসের প্রচেষ্টায় প্রকাশিত হয় রেনিস গ্যাজেট, একটি পত্রিকা, যেটার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন কার্ল মার্কস। কার্ল মার্কস বিশ্বাস করতেন এবং সেটা বাস্তবায়ন করাও চেষ্টা করেন তিনি। তার বিখ্যাত একটা উক্তি, রিলিজিয়ন ইজ নাথিং বাট ইট ইজ কমন ফেথ। এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন এবং এইটার উপর ভিত্তি করেই পরবর্তী সময় সমাজতন্ত্র দাঁড় করাতে তিনি সক্ষম হন। 1848 সালে মার্কস এবং এঙ্গেলস দুজনের সম্মিলিত প্রচেষ্টায় যে গ্রন্থটি তৈরি হয় সেটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতেই কিভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা ছিল। মার্কস নিজে এতটাই বেশি দরিদ্র ছিলেন যে তার 6 সন্তানের মধ্যে 3 জন বিনা চিকিৎসায় মারা যান এবং দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মার্কস শোষক শ্রেণীর শোষণের মাত্রা যে কত বেশি হয় এটা তিনি তিলে তিলে বুঝতে সক্ষম হয়েছিলেন। আর এজন্যই তিনি একেবারে নিজের জীবন থেকে পরবর্তী সময় 1866 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত যে গ্রন্থ ডাস ক্যাপিটাল রচনা করতে সক্ষম হন। বইটি, এই ডাস ক্যাপিটালকে পৃথিবীর শোষিত বঞ্চিত মানুষের বাইবেল হিসাবে আখ্যায়িত করা হয়। 1881 খ্রিস্টাব্দে তার স্ত্রী, যাকে তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন, জেনির মৃত্যু হলে তিনি মারাত্মক রকম ভেঙে পড়েন এবং 1883 খ্রিস্টাব্দের 14ই মার্চ 66 বছর বয়সে তিনি মারা যান। এই কার্ল মার্কস সহ আমরা যে কজন 8 জন দার্শনিকের কথা আমরা বললাম, এই 8 জন দার্শনিক মূলত বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব কিংবা রুশ বিপ্লব যাই বলি না কেন, এই বিপ্লবটাকে ত্বরান্বিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পৃথিবীতে 1917 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সাধিত হয়। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব এই সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে পৃথিবী কিভাবে স্পষ্টত দুইটা মেরুতে বিভক্ত হয়ে যায়। আজকে এ পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে বাকি বিষয়টা নিয়ে আমরা বিশদ আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।
আল্লাহ হাফেজ।